সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা বানিয়ে আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর এই আচারটা এতটাই মজার, চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। তাই একটু বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে হবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার বানানোর প্রস্তুত প্রণালী। জলপাইয়ের এই আচারটা বানানোর জন্য বাছাইকৃত জলপাই নেওয়ার কোনো প্রয়োজন নেই। জলপাই বড় কিংবা ছোট যে কোনো জলপাই দিয়ে এই আচারটা বানানো যাবে। এখানে আমি হাফ কেজি জলপাই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জলপাইগুলোকে সেদ্ধ করব। জলপাইগুলো সেদ্ধ করার জন্য চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি। এবার এর মাঝে আমি জলপাইগুলো দিয়ে দিব। জলপাইটা সেদ্ধ করার সময় হলুদ অথবা লবণ কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এবার জলপাইগুলোকে আমি সেদ্ধ করব। জলপাইটা যখন সিদ্ধ হবে তখন একটু খেয়াল করে দেখুন এরকম ফেটে যাবে। যখনই দু একটা জলপাই এরকম ফেটে যাবে তখন বুঝতে হবে জলপাইটা সেদ্ধ হয়ে গেছে। আমার জলপাইটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আচারের জন্য একটা মশলা বানাবো, সেই জন্য নিয়ে নিচ্ছি 5-6টা শুকনা মরিচ, নিয়ে নিব রসুন। এখানে আমি বড় সাইজের 5-6 কোয়া রসুন নিয়ে নিলাম। আজকে আমি হাফ কেজি জলপাই অনুপাতে মশলাগুলো নিচ্ছি। দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। এবার দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। তবে আপনি চাইলে সাদা সরিষার পরিবর্তে লাল সরিষাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 1 চা চামচ ব্যবহার করবেন। মনে রাখবেন 3 চা চামচে 1 টেবিল চামচ হয়। এবার সামান্য একটু লবণ দিয়ে মশলাগুলো বেটে নিব। সাদা সরিষা এমনিও তিতা হয় না, তবে লাল সরিষা বাটার সময় অবশ্যই লবণটা ইউজ করবেন, এতে সরিষাটা আর তিতা হবে না। এবার নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারের সাহায্যে আমি মশলাটা বেটে নিব। ভিনেগারটা ইউজ করার জন্য আচারটা নষ্ট হয়ে যাবে না বা ফাঙ্গাস পড়বে না, সারা বছর আচারটা সংরক্ষণ করা যাবে। এবার আমি সামান্য একটু ভিনেগার দিয়ে মশলাটা বেটে নিয়েছি। খেয়াল করে দেখুন মশলাটা আধা ভাঙা করে বেটেছি, এতে আচারটা বেশি ভালো লাগবে। আর আপনি যদি সংরক্ষণ করতে না চান আচার, সেক্ষেত্রে ভিনেগার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আজকের আচারে আমি কিছুটা গুড় ব্যবহার করব। আপনি চাইলে চিনি দিয়েও এই আচারটা সম্পূর্ণ বানাতে পারবেন। সিদ্ধ করা জলপাইটা ঠান্ডা হয়ে গেছে। এবার জলপাইগুলোকে আমি খুব আলতোভাবে চটকে নিব। একেবারে ভর্তা বানানো যাবে না, একটু খেয়াল করে দেখুন। আলতোভাবে আমি শুধু জলপাইটা ভেঙে নিচ্ছি। এভাবে ভেঙে নিলে আচারটা বানালে আচারটা ভর্তা হয়ে যাবে না, দেখতে ভালো লাগবে। সবগুলো জলপাই আমি আলতোভাবে চটকে নিয়েছি। এবার আমি আচারটা বানাবো। আচার বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আচারটা সরিষার তেলে বানানোর চেষ্টা করবেন, এতে আচারের পারফেক্ট টেস্টটা পাবেন। এবার দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। রসুন কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এবার শুকনা মরিচ আর রসুনটাকে আমি সামান্য একটু ভেজে নিব। রসুন আর মরিচটা সামান্য একটু ভাজা হয়ে এলেই আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে কিন্তু চুলা আঁচটা মাঝারি করে দিতে হবে, আর খুব বেশি ভাজা যাবে না। জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের মতো ভাজা হয়ে এলে এর মাঝে চটকে রাখা জলপাইগুলো দিয়ে দিব। এই মশলাটা যদি বেশিক্ষণ ভাজেন তাহলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে, তাই খুব বেশি সময় ভাজা যাবে না। জলপাইটাকে মশলার সাথে নেড়ে মিশানো হয়ে গেলেই আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়া দেওয়ার জন্য আচারের কালারটা অনেক সুন্দর আসবে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। আপনি যদি ঝাল কম পছন্দ করেন সেক্ষেত্রে গুঁড়া মরিচটা স্কিপ করতে পারেন, তবে আচার একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। আচারটাকে আমি রান্না করে নেব মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো। আচারটা 4 থেকে 5 মিনিট রান্না করে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুড়। আর আচারের মিষ্টি আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করব। আমি আচারের মশলাটা বানানোর সময় কিছুটা লবণ ব্যবহার করেছিলাম, সেজন্য এখনও আমি আচারে লবণ ব্যবহার করিনি, কারণ আমি এখানে কিছুটা বিট লবণও ব্যবহার করব। সেজন্য পরে টেস্ট করে যদি মনে হয় লবণ লাগবে তাহলেই আমি লবণটা অ্যাড করব। চিনি আর গুড়টা গলে অনেকখানি পানি বের হবে। আচারটাকে রান্না করতে করতে যে পানিটুকু বের হবে সেই পানিটুকু শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি আচারটাকে রান্না করে নিব। আচারটা রান্না করতে করতে এর মাঝে আমি ভিনেগার দিয়ে দিব। মশলা বাটার পর যে ভিনেগারটুকু রয়ে গেছে সেই ভিনেগারটুকু দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আচার যদি আপনি সংরক্ষণ করতে চান তবে ভিনেগার ব্যবহার করবেন, আর যদি সংরক্ষণ করতে না চান সেক্ষেত্রে ভিনেগার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ভিনেগারটা জলপাইয়ের সাথে নেড়ে মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এই বিট লবণ দেওয়ার জন্য আচারের টেস্ট অনেক ভালো আসবে।
আজকে আমি যে পরিমাণ মশলা ইউজ করেছি তা হাফ কেজি জলপাইয়ের জন্য। আপনি যদি জলপাইয়ের পরিমাণ বাড়িয়ে দেন সেক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। আচার যদি সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু আচারটা একবারের জন্য ঢেকে দিবেন না। যদি আচারটা ঢেকে দেন তাহলে ঢাকনাটা ঘামিয়ে যে পানিটা পড়বে সেই পানিতেও কিন্তু অনেক সময় আচারটা নষ্ট হয়ে যায়। আচারটা রান্না আমার হয়ে গেছে, যে পানিটুকু চিনি থেকে বের হয়েছিল সেই পানিটুকু শুকিয়ে গেছে। এবার আমি চুলা থেকে আচারটা নামাবো। চুলা থেকে নামানোর আগে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টালা পাঁচফোড়নের গুঁড়া। তেল ছাড়া পাঁচফোড়নটাকে ভেজে গুঁড়ো করে নিলে সেটাকে টালা পাঁচফোড়নের গুঁড়া বলে। এই ভাজা পাঁচফোড়নের গুঁড়াটা দেওয়ার জন্য আচারে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম। যদি পাঁচফোড়নের গুঁড়া দেওয়ার পরও আচারটা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু পাঁচফোড়নের গন্ধটা চলে যাবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি আচারটা চুলা থেকে নামিয়ে নিব। জলপাইয়ের এই আচারটা একবার হলেও বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। ফিরে এলাম আচারটা একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা সংরক্ষণ করার জন্য অবশ্যই কাচের বয়মে রাখবেন, এতে আচারটা বেশি দিন ভালো থাকবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পরবর্তী রেসিপির জন্য। আমি আচারটা একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন যারা ঝাল বেশি পছন্দ করেন তারা এর উপরে সামান্য কিছু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।